দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যে আরও একটি নতুন গল্প। 19শে মে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পার করে এসেছি, তাই এই সপ্তাহে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য দ্য বং স্টোরি চ্যানেলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আপনাদের শোনাবো। আমাদের এই সপ্তাহের গল্প আত্মহত্যার অধিকার, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। গল্প পাঠে আমি রিমা দাস। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। বর্ষাকালেই ভয়ানক কষ্ট হয়। ঘরের চালা একেবারে ঝাঁঝরা হইয়া গিয়াছে। কিছু নারিকেল আর তালপাতা মান সম্ভ্রম বজায় রাখিয়াই কুড়াইয়া সংগ্রহ করা গিয়াছিল। চালের ওপর সেগুলি বিছাইয়া দিয়া কোনো লাভ হয় নাই। বৃষ্টি নামিলেই ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে। বিছানাটা গুটাইয়া ফেলিতে হয়, ভাঙা বাক্স প্যাট্রা কয়টা কোণে টানিয়া আনিতে হয়, জামা কাপড়গুলি দড়ি হইতে টানিয়া নামাইয়া পুটুলি করিয়া কোথায় রাখিলে যে ভিজিবে কম তাই নিয়া মাথা ঘামাইতে হয়। বড় ছেলেটি কাঁচা ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করে। আদর করিয়া তাহার কান্না থামানো যায় না, ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হইয়াছে, কাঁদে না, কিন্তু ওদিকে দেওয়ালে ঠেস দিয়া বসিয়া এমন করিয়াই চাহিয়া থাকে যে নীলমণির ইচ্ছা হয় চড় মারিয়া ওকেও সে কাঁদাইয়া দেয়। এতক্ষণ ঘুমাইবার পর 1 ঘণ্টা জাগিয়া বসিয়া থাকিতে হইল বলিয়া ও কি চাহনি? আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিয়াছে। ঘরের চাল 7 বছর মেরামত হয় নাই। ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা তাকে ওরকম নিঃশব্দে গঞ্জনা দেবে? ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকাইয়া নিভা একবার এধার একবার ওধার করিয়া বেড়াইতেছিল। হঠাৎ বলিল, ওগো ছাতিটা একবার ধরো, একেবারে ভিজে গেল যে। লক্ষ্মী, ধরো একবার ছাতাটা খুলে, ওরও কি শেষে নিমোনিয়া হবে? নীলমণি বলিল, হয়তো হবে, বাঁচবে। নিভা বলিল, বালাই ষাট, শ্যামা তুইও তো ধরতে পারিস ছাতিটা একটু। শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিভার মাথার ওপর ধরিল। ছাতা মেলিবার বাতাসে প্রদীপের শিখাটা কাঁপিয়া গেল। প্রদীপের তেল পুড়িতেছে, অপচয়, কিন্তু উপায় নাই। চাল ভেদ করা বাদলে ঘর যখন ভাসিয়া যাইতেছে, তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন। জিনিসপত্র নিয়া মানুষগুলি একোন ওকোন করিবে কেমন করিয়া? এক ছিলুম তামাক দে শ্যামা। নীলমণি হুকুম দিল। শ্যামা বলিল, ছাতিটা ধরো তবে। নীলমণি আকাশে বজ্রের মতো ধমকাইয়া উঠিল, ফেলে দে ছাতি, চুলোই গুঁজে দে। আমি ছাতি ধরবো তবে উনি তামাক সাজবেন, হারামজাদি। তামাক অবিলম্বে হাতের কাছে আগাইয়া আসিল। ঘরের পশ্চিম কোণ দিয়া কলের জলের মতো মোটা ধারায় জল পুড়িয়া ইতিমধ্যে একটা বালতি ভরিয়া গিয়াছে। সেই জলে হাত ধুইয়া শ্যামা বলিল, তামাক আর একটু আছে বাবা। দুঃসংবাদ। এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দিবার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চাপিয়া যাইতে হইল। নীলমণি ভাবিল, বিনা তামাকে গভীর রাত্রি লড়াই জিতব কেমন করিয়া? ছেলের কান্না 2 কানে তীরের ফলার মতো বিঁধিয়া চলিবে। মেয়েটার মুখের চাহনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লাগিয়া থাকিবে। নিমোনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চাহিয়া দেখিতে দেখিতে শিহরিয়া শিহরিয়া মনে হইবে বাঁচিয়া থাকিটা শুধু আজ এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন। আর ঘরে এখন
তামাক আছে একটুখানি? তামাক আনানো হয় নাই কেন জিজ্ঞাসা করিতে গিয়া নীলমণি চুপ করিয়া রহিল। প্রশ্ন করা অনর্থক, জবাব সে পরশু হইতেই নিজেই সৃষ্টি করিয়া রাখিয়াছে। পয়সা নাই, ছেলেটা বিকালে 1 পয়সার মুড়ি খাইতে পাই নাই, তামাকের পয়সা কোথা হইতে আসিবে? নিজে গেলে হয়তো দোকান হইতে ধার আনিতে পারিত, কিন্তু নীলমণি খুশি হয় এতক্ষণে ছুতা পাওয়া গিয়াছে। তামাক নেই বিকেলে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। দেখিনি বাবা? কেন দেখনি বাবা? চোখের মাথা খেয়েছিলে? তুমি নিজে সেজেছিলে যে, সারাদিন আমি একবারও তামাক সাজিনি বাবা। তা সাজবে কেন? বাপের জন্য তামাক সাজলে সোনার অঙ্গ তোমার ক্ষয়ে যাবে যে। নীলমণির কান্না আসিতেছিল, মুখ ফিরাইয়া সহসা উদ্গত অশ্রু সে দমন করিয়া লইল। না আছে তামাক, না থাক, পৃথিবীতে তার কি বা আছে যে তামাক থাকিলেই সব দুঃখ দূর হইয়া যাইত। বাহিরে যেন অবিরল ধারে জল পড়িতেছে, ঘরের বায়ু যেন সাহারা হইতে আসিয়াছে। নীলমণির চোখ মুখ এত জ্বালা করিতেছিল, খানিকক্ষণ হইতে তাহার হাঁটুর ওপর বড় বড় ফোঁটায় জল পড়িতেছিল, টপ টপ। অঞ্জলি পাতিয়া নীলমণি শুনিয়া শুনিয়া জলের ফোঁটাগুলি ধরিতে লাগিল। সিদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নাড়িয়া সে কি বলিল ঘরের কেহই তাহা শুনিতে পাইল না। ছেলে মানুষের মতো তাহা জলের ফোঁটা সঞ্চয় করার খেলাটাও কেহ চাহিয়া দেখিল না। কিন্তু হাতে খানিকটা জল জমিলে তাই দিয়া মুখ ধুইতে গিয়া নীলমণি ধরা পড়িয়া গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করিল দুজনেই। শ্যামা বলিল, ও কি করছে বাবা? নিভা বলিল, পচা গলা চাল ধোয়া জল, হ্যাঁ গা, ঘেন্নাও কি নেই তোমার? নীলমণি হঠাৎ একটু হাসিয়া বলিল, হোক না পচা জল, চাল ধোয়া জল তো, এও হয়তো কাল জুটবে না নিভা। ইহাকে সূক্ষ্ম রসিকতা মনে করিয়া নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করিল। এমন অবস্থা তো রসিকতা করিতে পারে, মনে জোর তার সহজ নয়। ঘরের চারিদিকে একবার চোখ বুলাইয়া আনিয়া নিভার মুখের দিকে পুনরায় চাহিতে গিয়া কিন্তু তার হাসি ফুটিল না। নিভার দৃষ্টি নির্মমতা তাকে আঘাত করিল। অবিকল শ্যামার মতো চাহিয়া আছে। এত দুঃখ, এত দুর্ভাবনা ওর চোখের দৃষ্টিকে কোমল করিতে পারে নাই, উদ্ভ্রান্ত করিয়া তুলিতে পারে নাই। রূঢ় ভর্ৎসনা আর নিঃশব্দ অসহায় নালিশে ভরিয়া রাখিয়াছে। নীলমণি মুশরাইয়া পড়িল। সব অপরাধ তার। সে ইচ্ছা করিয়া নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করিয়াছে। খাদ্যে প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের গৃহকোণে সে স্বাদ করিয়া দুর্ভিক্ষ আনিয়াছে। ঘরের চাল পচাইয়া ফুটা করিয়াছে সে। তারই ইচ্ছাতে রাত দুপুরে মুষলধারে বৃষ্টি নামিয়াছে। শুধু তাই নয়, ওদের সমস্ত দুঃখ দূর করিবার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করিয়া হোক, মনে মনে নিঃশব্দে হোক, হুসমন্তরটি একবার আওড়িয়া দিলেই তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হইয়া যায়। আর ঘরের কোণার ওই ভাঙা বাক্সটা চোখের পলকে মস্ত লোহার সিন্দুক হইয়া ভিতরে টাকা ঝমঝম করিতে থাকে। টাকার ঝমঝমানিতে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শুনিবার উপায় থাকে না। কিন্তু সে মন্ত্রটা ইচ্ছা করিয়া বলিতেছে না। ঘণ্টাখানেক এমনি ভাবে কাটিয়া গেল। নিভা একসময় জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, রাত কত? তা হবে 2-3 হবে। কিছু একটা ব্যবস্থা করো, সারা রাত জল না ধরলে এমনি বসে বসে ভিজব।
বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। নিভা আর কিছু বলিল না। ছেঁড়া আলো আন্টি দিয়া কোলের শিশুকে আরো ভালো করিয়া ঢাকিয়া রুক্ষ চুলের ওপর খসিয়া পড়া ঘোমটাটি তুলিয়া দিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়া অভ্যাস সে এখনো কাটাইয়া উঠিতে পারে নাই। হাত ধরিয়া আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া শ্যামা তার গা ঘেঁষিয়া বসিয়া পড়িয়াছিল। মধ্যে মধ্যে তার শিহরণটা নিভা টের পাইতে লাগিল। কাঁপছিস কেন শ্যামা? শীত করছে? শ্যামা কথা বলিল না, একটু মাথা নাড়িল মাত্র। নিভা বলিল, তবে ভালো করে ছাতিটা ধর বাবু, খোকার গায়ে ছিটে লাগছে। আঁচল দিয়া সে খোকার মুখ মুছিয়া লইল। ফিসফিস করিয়া আপন মনে বলিল, কত জন্ম পাপ করেছিলাম, এই তার শাস্তি। নীলমণি শুনিতে পাইল, কিন্তু কিছু বলিল না। মন তার সজাগ, নির্মম ভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়া দুই চোখকে সে অর্ধেক আবৃত করিয়া রাখিয়াছে। দেখিলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমাইতেছে। কিন্তু নীলমণি সবই দেখিতে পাই। তার স্তিমিত দৃষ্টিতে নিভার মুখ তেরচা হইয়া বাকিয়া যায়। প্রদীপের শিখাটা ফুলিয়া ফাঁপিয়া ওঠে। দেওয়ালের গায়ে ছায়াগুলি সহসা জীবন পাইয়া দুলিয়া উঠিতে শুরু করে। মুখ না ফিরিয়ায় নীলমণি দেখিতে পায় ঘরের ও কোণে গোটাইয়া রাখা বিছানার ওপর উপর হইয়া নিমু ঘুমাইয়া পড়িয়াছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করিতেছে। দুই পা মেঝের জলস্রোতে প্রসারিত করিয়া দিয়া আকাশের গলিত মেঘে অর্ধেকটা শরীর ভিজাইতে ভিজাইতে ওইটুকু ছেলে অমন করিয়া ঘুমাইয়া পড়ায় আর কি মনে হয়? এর চেয়ে ও যদি নাকি সুরে টানিয়া টানিয়া শেষ পর্যন্ত কাঁদিতে থাকিত, তাও নীলমণির ভালো ছিল। এ সহ্য হয় না। সন্ধ্যায় ও পেট ভরিয়া খাইতে পাই নাই। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করিয়া পেটের জ্বালায় চোখের জল ফেলিতে ফেলিতে ঘুমাইয়াছিল। হয়তো রূপকথার পোষা বিড়ালটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার ওকে চুরি করিয়া আনিয়া দিতে পারে নাই। হয়তো ঘুমের মধ্যে ওর গালে চোখের জলের শুকনো দাগ আবার চোখের জলে ভিজিয়া গিয়াছিল। এত রাত্রে দুঃখের এ প্রকৃত বন্যায় ভাসিতে ভাসিতে ও তবে ঘুমায় কোন হিসাবে? নিমুকে তুলে দে তো শ্যামা। নিভা প্রতিবাদ করিয়া বলিল, কেন তুলবে কেন? ঘুমাচ্ছে ঘুমোক। ঘুমাচ্ছে না ছাই, ইয়ার্কি দিচ্ছে, ঢং করছে ঢং। হ্যাঁ, ইয়ার্কি দিচ্ছে, ঢং করছে, যেমন তোমার কথা। ঢং করার মতো সুখেই আছে কি না? আধ ঢাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করিয়া ফেলিল। ওরা যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি কহিবে না। খানিক পরে নিভা বলিল, দেখো এমন করে আর থাকা যায় না, সরকারতে বাইরের ঘরটাতে উঠিকে চলো। নীলমণি চোখ না খুলিয়াই বলিল, না। নিভা রাগ করিয়া বলিল, তুমি যেতে চাও না, থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। নীলমণি চোখ মেলিয়া চাহিল। না, যেতে পাবে না, ওরা ছোট লোক। সেবারে কি বলেছিল মনে নেই? বললে আর করছো কি শুনি? রাত দুপুরে বিরক্ত করলে অমন সবাই বলে থাকে। নীলমণি ব্যঙ্গ করিয়া বলিল, বলে থাকে? রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে? এ কি জ্বালাতন! ওইটুকু শিশুর জন্য একটু শুকনো ন্যাকড়া চাইলে বলে থাকে? কাপড় জামা সব ভিজে, ময়লা হবার ভয়ে ফরাস তুলে নিয়ে ছেঁড়া শতরঞ্চে অতিথিকে পেতে দেয়। যেতে হবে না, ব্যাস। নিভা অনেক সহ্য করিয়াছে, এবার তার মাথা গরম হইয়া গেল। ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুঁজবা ঠাঁই দিতে পারে না, অত মান অপমান জ্ঞান কি জন্য? আজ বাদে কাল ভিক্ষে করতে হবে না? নীলমণি বলিল, চুপ।
এক ধমকে নিভা অনেকখানি ঠান্ডা হইয়া গেল। চুপ করে আছি চিরটাকাল। অন্য মানুষ হলে হাতের কাছে ঘটিটা তুলিয়া লইয়া নীলমণি বলিল, চুপ, একদম চুপ, আর একটা কথা কইলে খুন করে ফেলব। কথা কেউ বলছে না। নিভা একেবারে নিবিয়া গেল। শ্যামা ঝুলিতে আরম্ভ করিয়াছিল। বাপের গর্জনে সে চমকাইয়া সজাগ হইয়া উঠিল। কান পাতিয়া শুনিয়া বলিল, মা, ভুলু দরজা আটরাচ্ছে। গরিবের মেয়ে, হাঁ ঘরের বউ। নিভার মেরুদণ্ড বলিতে কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের ওপর ঝাঁঝিয়া উঠিবার পক্ষে তাই যথেষ্ট। আজ রাত্রে তো কি হবে, কোলে তুলে নিয়ে এসে নাচো। ভালো করে ছাতি ধরে থাক শ্যামা, মেরে পিঠে চামড়া তুলে দেব। নীলমণি বলিল, আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ পাংশু হইয়া গেল। সে মিনতি করিয়া বলিল, মেরো না বাবা, দরজা খুললেও আপনিই চলে যাবে। তোকে মাতব্বরি করতে হবে না, বুঝলি? চুপ করে থাক। বা পাটি আংশিকভাবে অবশ। হাতে ভর দিয়া নীলমণি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ঘরের কোনায় তার মোটা বাঁশের লাঠিটি ঠেস দেওয়া ছিল। খোঁড়াইতে খোঁড়াইতে গিয়া লাঠিটা সে আয়ত্ত করিল। উঠানবাসীর লোমহীন নির্জীব কুকুরটার ওপর তার সহসা এত রাগ হইয়া গেল কেন কে জানে। বেচারি খাইতে পায় না, কিন্তু প্রায়ই অদৃষ্টে প্রহার জোটে। তবু সে এখানেই পড়িয়া থাকে, সারা রাত শিয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখিলে এতদিনে ওর অক্ষয় স্বর্গলাভ হইয়া যাইত। কিন্তু নীলমণি কুকুরটাকে দেখিতে পারে না। ধুকিতে ধুকিতে লাথি ঝাঁটা খাইয়া মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর সকরুণ লড়াই চাহিয়া দেখিয়া তার ঘৃণা হয়, গা জ্বালা করে। শ্যামা আবার বলিল, মেরো না বাবা, আমি তাড়িয়ে দিচ্ছি। নীলমণি দাঁতে দাঁত ঘষিয়া বলিল, মরব, মার খেয়ে আজ রেহাই পাবে ভেবেছিস? আজ ওর ভব যন্ত্রণা দূর করে ছাড়ব। ভব যন্ত্রণা নিঃসন্দেহ, কিন্তু শ্যামা শুনিবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে। ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হইয়া থাকে। তার বুকে ভাষা আছে, মনে আশা আছে। ভব যন্ত্রণা সহ্য করিতে তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তি হয়। ওইটুকু শক্তি দিয়া সে বর্তমান জীবন হইতেও রস নিংড়াইয়া বাহির করে। হোক পানসা, কেউ তুচ্ছ নয়। ভুলুর মতো কুকুরটিরও মরিবার অথবা তাকে মারিবার কল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার, তা সহ্য হয় না। ছাতি ফেলিয়া উঠিয়া আসিয়া শ্যামা নীলমণির লাঠি ধরিল। কান্দিবার উপক্রম করিয়া বলিল, না বাবা, মেরো না বাবা, তোমার পায়ে পড়ি বাবা। নীলমণি গর্জন করিয়া বলিল, লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি, তোকেই খুন করে ফেলবো আজ। শ্যামা লাঠি ছাড়িল না। তারও কি মাথা ঠিক আছে? লাঠি ধরিয়া রাখিয়াই সে বারবার নীলমণির পায়ে পড়িতে লাগিল। নিভা বলিল, কি জেদ মেয়ের, ছেড়ে দে না বাবু লাঠিটা। রাগে কাঁপিতে কাঁপিতে নীলমণি বলিল, জেদ বার করছি। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছাড়িয়া দিতে হইল, কিন্তু বেড়ার ঘরের বেড়ার অনেকগুলি বাতায় আলগা ছিল। মেয়েকে মারিয়া নীলমণির মন এমন খারাপ হইয়া গেল বলিবার নয়। না মারিয়া অবশ্য উপায় ছিল না। ওরকম রাগ হইলে সে কখনো সামলাইতে পারে নাই, কখনো পারিবেও না। মন খারাপ হওয়ার কারণটা হয়তো ভিন্ন। কে বলিতে পারে, মেয়েকে না মারিয়াও তো মাঝে মাঝে তার মরিতে ইচ্ছা করে। জীবনে লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যু, শোকের তো অভাব নাই। মন খারাপ হইবার 10 বছর জ্বর ভোগ করিয়া যেমন হয়,
তেমনি মন খারাপ হইবার কারণ জাগিয়া থাকার প্রত্যেকটি মুহূর্তে এবং ঘুমানোর সময় দুঃস্বপ্নে। কয়েক মিনিট আগে বৃষ্টি একটু ধরেই আসিয়াছিল, হঠাৎ আবার আগের চেয়েও জোরে আরম্ভ হইয়া গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকিল না। লণ্ঠনে তেল আছে শ্যামা? শ্যামা একবার ভাবিল, চুপ করিয়া থাকিয়া রাগ আর অভিমান দেখায়, কিন্তু সাহস পাইল না। একটুখানি আছে বাবা। জাল তবে। নিভা জিজ্ঞাসা করিল, লণ্ঠন কি হবে? সরকারদের বাড়ি যাব, ফের চেপে বৃষ্টি এলো, দেখছো না? যেন সরকারদের বাড়ি যাইতে নিভাই আপত্তি করিয়াছিল। শ্যামা বলিল, দেশলাই কোথায় রাখলে মা? নিভা বলিল, দেশলাই কেন? পিদিম থেকে বুঝি লণ্ঠন জ্বালানো যায় না? চোখের সামনে পিদিম জ্বলছে, চোখ নেই? নীলমণি বলিল, ওর কি জ্ঞানগম্যি কিছু আছে? নিজের মুখের কথাগুলি খচখচ করিয়া মনের মধ্যে বেঁধে, এ যেন তোতা পাখির মতো অভাবগ্রস্তের মানানসই মুখস্থ বলিয়া ওড়ানো। বলিতে হয় তাই বলা, না বলিলে চলে না সত্য, কিন্তু আসলে বলিয়া কোনো লাভ নাই। 7 বছরের পুরনো লণ্ঠন জ্বালানো হইল। নিভা মাথা নাড়িয়া বলিল, না বাবু, ছাতিতে আটকাবে না, আর একখানা কাপড় জড়িয়ে নি। দে তো শ্যামা, শুকনো কিছু দে তো। আরে কাজ কর, 2-3টে কাপড় পুটুলি করে নে, ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে। আমার দোক্তার কৌটোটা নিস। নীলমণি একটু মিষ্টি করিয়াই বলিল, হুঁকোটা নিতে পারবি শ্যামা? লক্ষ্মী মাটি আমার, পারবি? জল ফেলেই নে না, ওখানে গিয়ে ভরে নিলেই হবে, জলের কি অভাব। তামাকটুকু ফেলে যাস না বলে। সব ব্যবস্থাই হইল। নিমুর কান্নায় কর্ণপাতে না করিয়া তাকে টানিয়া হেঁচড়াইয়া দাঁড় করাইয়া দিয়া পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপাইয়া দেওয়া হইল। দরজা খুলিয়া তারা উঠানে নামিয়া গেল। উত্তরে ভিটার ঘরখানা গত বৎসরও খাড়া ছিল, এবারকার চতুর্থ বৈশাখী ঝড়ে পড়িয়া গিয়াছে। সময় মতো অন্তত 2টি খুঁটি বদলাইতে পারিলেও এটা ঘটিত না। ভুলু বোধহয় ওই ভগ্নস্তূপটির মাঝে কোথাও মাথা গুঁজিয়াছিল। মানুষের সাড়া পাইয়া বাহির হইয়া আসিল। তখন ঘরের দরজায় তালা লাগানো হইয়া গিয়াছে। দরজা আঁচড়াইয়া ভুলু সকরুণ কান্নার সঙ্গে কুকুরের ভাষায় বলিতে লাগিল, দরজা খোলো, দরজা খোলো। বাড়ির সামনে 1 হাঁটু কাদা, তারপরেই পিছল এঁটেল মাটি। ছেলে লইয়া আছাড় খাইতে খাইতে বাঁচিয়া গিয়া নিভা দেবতাকে গাল দিতে আরম্ভ করিয়া দিল। কষ্ট নীলমণিরই বেশি। শুকনো ডাঙাতেই বাঁ পায়ের পদক্ষেপটি তাকে চট করিয়া ডিঙাইয়া যাইতে হয়। এখন তাহার পা আর লাঠি 2 কাদায় ঢুকিয়া যাইতে লাগিল। লাঠি টানিয়া তুলিলে পা আটকাইয়া থাকে, পা তুলিলে লাঠি পোতা হইয়া যায়। নিভার তাকাইবার অবসর নাই। শ্যামার ঘাড়ে কাপড়ের পুটুলি, হুকা কলকি, লণ্ঠন আর নিমুর ভার। তবু শ্যামাই নীলমণির বিপদ উদ্ধার করিয়া দিতে লাগিল। ঘোষেদের পুকুরটা পাক দিলে সরকারদের বাড়ি। পুকুরটা ভরিয়া গিয়া পার ছাপাইয়া উঠিয়াছে। পশ্চিম কোণার প্রকাণ্ড তেঁতুল গাছটার তলা দিয়া 3-4 হাত চওড়া এক সংক্ষিপ্ত স্রোতস্বিনী সৃষ্টি হইয়াছে। তেঁতুল গাছটার জমকালো আবছা চেহারা দেখিলে গা ছমছম করে। ভরপুর পুকুরের বুকে শ্যামার হাতের আলো যে লম্বা সোনালি পাত ফেলিয়াছে, প্রত্যেক মুহূর্তে হাজার বৃষ্টির ফোঁটায় তাহা অজস্র টুকরায় ভাঙিয়া যাইতেছে। নীলমণি থমকাইয়া দাঁড়াইল, কাতর স্বরে বলিল, ও শ্যামা, পার হব কি করে? শ্যামা বলিল, জল বেশি নয় বাবা, নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি, চলে এসো। সুখের বিষয় স্রোতের নিচে কাদা ধুইয়া গিয়াছিল।
নীলমণির পা অথবা লাঠি আটিয়া গিয়া তাকে বিপন্ন করিল না। তবু এতখানি সুবিধা পাওয়া সত্ত্বেও নীলমণির দু চোখ একবার সজল হইয়া উঠিল। বাহির হওয়ার সময় সে কাপড়টা গায়ে জড়াইয়া লইয়াছিল, এখন ভিজিয়া গায়ের সঙ্গে আটিয়া গিয়াছে। খানিকক্ষণ হইতে জোড়ো বাতাস উঠিয়াছিল, নীলমণির শীত করিতে লাগিল। জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পাশ ফিরিয়া পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিতেছে, সপরিবারে অক্ষম দেহটা টানিয়া টানিয়া সে তখন চলিয়াছে কোথায়? যে প্রকৃতির অত্যাচারে ভাঙা ঘরে টিকিতে না পারিয়া তাকে আশ্রয়ের খোঁজে পথে নামিয়া আসিতে হইল, সেই প্রকৃতিরই দেওয়া নির্মমতাই হয়তো সরকাররা দরজা খুলিবে না, ঘুমের ভান করিয়া বিছানা আঁকড়াইয়া পড়িয়া থাকিবে। না, নীলমণি আর জুঝিবার উঠতে পারিল না। তার শক্তি নাই, কিন্তু আক্রমণ চারদিক হইতে। পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা, শীত, বর্ষা, রোগ, বিধাতার অনিবার্য জন্মের বিধান, সে কোন দিক সামলাইবে? সকলে যেখানে বাঁচিতে যায়, লাখ মানুষের জীবিকা একা জমাইতে চায়, কিন্তু কাহাকেও বাঁচাইতে চায় না, সেখানে সে বাঁচিবে কিসের জোরে? স্রোত পার হইয়া গিয়া লণ্ঠনটা উঁচু করিয়া ধরিয়া শ্যামা দাঁড়াইয়া আছে। পাশেই ভরাট পুকুরটা বৃষ্টির জলে টগবগ করিয়া ফুটিতেছে। নীলমণি সাঁতার জানিত না, কিন্তু জানিত যে পুকুরের পাড়টা এখানে একেবারে খাড়া, একবার গড়াইয়া পড়িলেই অথই জল, আর উঠিয়া আসিতে হইবে না। নিভা তাড়া দিতেছিল। শ্যামা বলিল, বাবা চলে এসো, দাঁড়ালে কেন? নীলমণি চলিতে আরম্ভ করিল, ডাইনে নয় বাঁয়েও নয়, সাবধানে সোজা শ্যামার দিকে। হঠাৎ শ্যামা চিৎকার করিয়া উঠিল, মা গো, সাপ! পরক্ষণে আনন্দে গদগদ হইয়া বলিল, সাপ নয় গো, সাপ নয়, মস্ত শোল মাছ ধরেছি ব্যাটাকে। ইস, কি পিছল! তাড়াতাড়ি আগাইবার চেষ্টা করিয়া নীলমণি বলিল, শক্ত করে ধর, দুহাত দিয়ে ধর, পালালে কিন্তু মেরে ফেলবো শ্যামা। সরকাররা বছর তিনেক দালান তুলিয়াছে, এখনো বাড়ি শুদ্ধ সকলে বাড়ি বাড়ি করিয়া পাগল, বলে বেশ হয়েছে না, দোতলায় দুখানা ঘর তুললে ব্যাস, আর দেখতে হবে না। অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাহিরের ঘরের দরজা খুলিল, বলিল, ব্যাপার কি, ডাকাত নাকি? নীলমণি বলিল, না ভাই, আমরা ঘরে তো টিকতে পারলাম না ভায়া, সব ভেসে গেছে। ভাবলাম তোমাদের বৈঠকখানায় তো কেউ শোয় না, রাতটুকু ওখানে কাটিয়ে দিয়ে আসি। বড় ছেলে বলিল, সন্ধ্যাবেলা এলেই হতো। নীলমণি কষ্টে একটু হাসিল, সন্ধ্যায় কি বৃষ্টি ছিল ভাই? দিব্যি ফুটফুটে আকাশ, মেঘের চিহ্ন নেই, রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানতো। নিভা ছাতি বন্ধ করিয়া ঘুমটা দিয়া দাঁড়াইয়াছিল। মাসিকের ছবির সদ্য স্নাতার অবস্থায় পড়িয়া শ্যামা লজ্জায় মার সঙ্গে মিশিয়া গিয়াছে। নিভার এটা ভালো লাগিতেছিল না, কিন্তু বড় ছেলের সামনে কিছু বলিবার উপায় নাই। বড় ছেলে বলিল, বেশ থাকুন, কিন্তু চৌকি পাবেন না, চৌকিটা আমার পিছে শুয়েছে, আপনাদের মেঝেতে শুতে হবে। তা হোক ভাই, তা হোক, ভেজতে না হলেই ঢের, একখানা কম্বল টম্বল। ওই কোণে চট আছে। বড় ছেলে বাড়ির মধ্যে চলিয়া গেল। নীলমণি ঝাঁঝালো হাসি হাসিয়া বলিল, দেখলে, তখন বলেছিলাম শুধু জুতো মারতে বাকি রাখবে। নিভা বলিল, ঘরে যে থাকতে দিয়েছে তাই ভাগ্যি বলে যেন। নীলমণি তৎক্ষণাৎ সুর বদলাইয়া বলিল, তা ঠিক। ঘরের অর্ধেকটা জুড়িয়া চৌকি পাতা, বড় ছেলের পিঠে আগাগোড়া চাদর মুড়ি দিয়া
তাহাতে কাত হইয়া শুইয়া আছে। শ্যামা লণ্ঠনটা মেঝেতে নামাইয়া রাখিয়াছিল বলিয়া চৌকির ওপরে আলো পড়ে নাই। তবু এবারে আত্মীয়কেও ফরাস তুলিয়া লইয়া শুধু শতরঞ্চির ওপর শুইতে দেওয়া হইয়াছে, এইটুকু টের পাইয়া নীলমণি একটু খুশি হইল। বড় ছেলের পিসে আপনার লোক, সে যদি ওরকম ব্যবহার পাইয়া থাকে, তবে তারা যে লাঠি ঝাঁটা পায় নাই, ইহাই আশ্চর্য। চারিদিকে চাহিয়া নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পাইল। সুখসজ্জা না জুটুক, নিবাত শুষ্ক মনোরম আশ্রয় তো জুটিয়াছে। ঘরের এইদিকে একটি মাত্র ছোট জানালা খোলা ছিল। নিভা ইতিমধ্যে সেটি ভালো করিয়া বন্ধ করিয়া দিয়াছে। ব্যাস, বাহিরের সঙ্গে আর তাদের কোনো সম্পর্ক নাই। আকাশটা আজ এক রাত্রে গলিয়া নিঃশেষ হইয়া যাক, ঝড় উঠুক, শিল পড়ুক, পৃথিবীর সমস্ত ঘরের ঘরগুলি ভাঙিয়া পড়ুক, তারা টেরও পাইবে না। নীলমণির মেজাজ যেন ম্যাজিকে ঠান্ডা হইয়া গিয়াছে। তার কণ্ঠস্বর পর্যন্ত মোলায়েম শোনাইল। ও শ্যামা, দাঁড়িয়ে থাকিস নি মা, চটগুলো বিছিয়ে দে চট করে, একটু গড়ায়। আহা, ভিজে কাপড় ছেড়েই নে আগে। তাড়াতাড়ি কি আছে, এতক্ষণে গেল, না হয় আরো খানিকক্ষণ যাবে। ওগো শুনছো, দাও না, খোকাকে চৌকির এক পাশে একটু শুইয়ে দাও না, দিয়ে তুমিও কাপড়টা ছেড়ে ফেলো। গলা নামাইয়া ফিসফিস করিয়া বলিল, ভদ্রলোক ঘুমাচ্ছেন, অত লজ্জা দেখেছি শুনি। লজ্জা করে দরজা খুলে বারান্দায় চলে যাও না। কাপড় ছাড়া হইল। বাহিরে এখন পুরো দমে ঝড় উঠিয়াছে। ঘরের কোথাও এতটুকু ছিদ্র নাই, কিন্তু বাতাসের কান্না শোনা যায়। চাপা এক টানা শাঁ শাঁ শব্দ। তাদের নীলমণি তার পরিবারকে নাগালের মধ্যে না পাইয়া প্রকৃতি যেন ফুঁসিতেছে। নীলমণির মনে হইল এ একরকম শাসানো। পঞ্চভূতের মধ্যে যার ভাষা আছে, সে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছে, আজ বাঁচিয়া গেলে, কিন্তু কাল, কাল কি করিবে? পরশু, তারপর দিন, তারও পরের দিন। শ্যামা চট বিছাইতেছিল, বলিল, মা গো, কি গন্ধ। নিভা বলিল, নে, ঢং করতে হবে না, তাড়াতাড়ি কর। নীলমণি বলিল, ঝেড়ে ঝেড়ে পাত না। নিভা বলিল, না না, ঝাড়িস নি, ধুলোয় চারদিক অন্ধকার হয়ে যাবে। নিভা ছেলেকে স্তন দিতেছিল। কথাটা শেষ করিয়াই সে দমক মারিয়া চৌকির দিকে পিছন করিয়া বসিল। নীলমণি চাহিয়া দেখিল, বড় ছেলের পিষে চাদর ফেলিয়া চৌকিতে উঠিয়া বসিয়াছে। লণ্ঠনের স্তিমিত আলোয় পিসের মূর্তি দেখিয়া নীলমণি শিহরিয়া উঠিল। একটা সব যেন সহসা বাঁচিয়া উঠিয়াছে। মাথার চুল প্রায় ন্যাড়া করিয়া দেওয়ার মতো ছোট ছোট করিয়া ছাটা। চোখ যেন মাথার অর্ধেকটা ভিতরে চলিয়া গিয়াছে। গালের ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হইয়া আছে। বুকের সবগুলি পাঁজর চোখ বুজিয়া গোনা যায়। বুকের বাঁ পাশে কি ঠিক চামড়ার নিচেই যেন হৃৎপিণ্ডটা ধুক ধুক করিতেছে। পিসে নিঃশ্বাসের জন্য হাঁপাইতেছিল। খানিক পরে ক্ষীণ স্বরে বলিল, একটা জানলা খুলে দিন। নীলমণি সভয়ে বলিল, দে তো শ্যামা, জানলাটা খুলে দে। শ্যামা আরো বেশি ভয়ে ভয়ে বলিল, ঝড় হচ্ছে যে বাবা, হোক হোক, খুলে দে। শ্যামা পশ্চিমে ছোট জানালাটি খুলিয়া দিল। ঝড় পূব দিক হইতে বহিতেছিল। মাঝে মাঝে এলোমেলো একটু বাতাস আর ছিটে ফোটে একটু বৃষ্টি ঘরে ঢোকা ছাড়া জানালাটি খুলিয়া দেওয়ায় বিশেষ কোনো মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ভীরু নিভা ছেলের গায়ে আরেক পরত কাপড় জড়াইয়া দিল। পিসে বলিল, ঘুমের ঘোরে কখন চাদর মুড়ি দিয়ে ফেলেছি, আর একটু হলে দম আটকাতো, বাপরে বাপ। নীলমণি জিজ্ঞাসা করিল, আপনার অসুখ আছে নাকি? পিসে ভর্ৎসনার চোখে চাহিয়া বলিল, খুব মোটা সোটা দেখছেন বুঝি? অসুখ না থাকিলে মানুষের এমন চেহারা হয়? 4 বছর ভুগছি মশাই, মরে আছে একেবারে। জম বেটাও কানা, এত লোককে নিচ্ছে,
আমায় চোখে দেখতে পাই না? যে কষ্টটা পাচ্ছি মশাই, শত্রুও যেন। ব্যারামটা কি? পিসে রাগিয়া বলিল। টের পান না? এমন করিয়া শ্বাস টানছি, দেখতে পান না? পাবেন কেন? আপনার কি, যার হয় সেই বোঝে। বোঝা গেল পিসের মেজাজটা খিটখিটে। নীলমণি নম্রভাবে সান্ত্বনা দিয়া বলিল, আহা, সেরে যাবে, ভালো মতো চিকিৎসে হলেই সেরে যাবে। পিসে বলিল, হুঁ, সারবে, আম কাঠে তলে গেলে সারবে। চিকিৎসার কি আর কিছু বাকি আছে মশাই? ডাক্তার, কোবরে, জল পোড়া, কিচ্ছুটি বাদ যায়নি। আর 4 বছর ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছি, কোনো ব্যথা সারাতে পারলো না। কথার মাঝে মাঝে পিসে হাঁপড়ের মতো শ্বাস টানে, একবার থামিয়া গিয়া ডাঙায় তোলা মাছের মতোই চোখ কপালে তুলিয়া খাবি খায়। নীলমণির গায়ে কাঁটা দিতে লাগিল। বাতাস, পৃথিবীতে কত বাতাস, তবু ফুসফুস ভরাইতে পারে না। অন্নপূর্ণার ভাণ্ডারে সে উপবাসী। 50 মাইল গভীর বায়ুস্তরে ডুবিয়া থাকিয়া ওর দম আটকাইল। পিসে বলিল, কি বলে জানেন? বলে ভয় কি, সেরে যাবে। বলে সবাই টাকা নেয়, চিকিৎসা করে, শেষে বলে, না বাপু, তোমার সারবে না, এসব ব্যারাম সারে না। আমি বলি, ওরে চোর ডাকা ছুচোর দল, সারাতে পারবি না তো মেরে ফেল, দে মরবার ওষুধ দে। উত্তেজনায় পিসে জোরে জোরে হাঁপাইতে লাগিল। নীলমণি কথা বলিল না, তার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলই মিটমিট করিয়া চলিল। তেল কমিয়া আসায় আলোটা দপ দপ করিতেছিল, এখনই নিবিয়া যাইবে। ছেলেকে বুকে জড়াইয়া হাতকে বালিশ করিয়া নিভা দুর্গন্ধ ছেঁড়া চটে কাত হইয়া শুইয়া পড়িয়াছে। শ্যামা বসিয়া বসিয়া ঝিমাইতেছে। নীলমণির হুকা কলকি শ্যামা জানলায় নামিয়া রাখিয়াছিল। আলোটা নিবিয়া যাওয়ার আগে নীলমণি বাকি তামাকটুকু সাজিয়া লইল। তারপর ঠেস দিয়া আরাম করিয়া পিসের শ্বাস টানার মতো শাঁ শাঁ শব্দ করিয়া জলহীন হুকায় তামাক টানিতে লাগিল। আশা করছি কিষ্কিন্ধা কাণ্ডের এই পর্বগুলি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে।